হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয় এবং এটা কিন্তু প্র্যাকটিক্যাল কাজের সাথে খুব রকমভাবে রিলেটেড। অনেকেই হয়তো ভাববেন বা দেখলে মনে করবেন যে এই কাজগুলো তো আমরা করি, কিন্তু আজকে এটা তাদের জন্য স্পেশালি, যারা কিনা ভাবেন, যারা মনে করেন যে আমাকে যে কাজটা আমি করছি, যে সমস্ত সিএইচও দিদিমণি বা এনএম দিদিমণি স্পেশালি, যেই কাজটা আমি করছি আমি পারফেক্টলি কাজটা করতে চাই, যাতে কোনো ভিজিটাররা এলে বা যদি আমি আমি যে কাজটা করি, যাতে অন্য কেউ দেখলে তারা মনে করে যে হ্যাঁ আমি পারফেক্টলি কাজটা করছি বা আমার অ্যাপ্রিসিয়েশনের একটা জায়গা থাকে। এটা যারা এক্সপেক্ট করেন, নিজের কাজটা নিজে কনফিডেন্সের সাথে করবেন বলে মনে করেন, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। আমি জানি অনেকেই কাজ করেন, অনেকে পারফরমেন্স উঠে আসে, বাট নিজে কাজ করার সময় কিন্তু অনেক সময় অনেকে কনফিডেন্স ফিল করেন না, অনেক কনফিউশন থাকে যে এটা করা উচিত না এটা করা উচিত, জানেন না, অন্য কাউকে আস্ক করেন। তাদেরকে স্পেশালি বলে রাখি, তারা আজকে এই ভিডিওটা দেখুন। এখানে আমি যে ডিসকাশন করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর কি, কোনো কিছু স্ট্যান্ডার্ড এসওপি, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এই কোনো একটা প্রসিডিওরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কি, যেটা কিনা সবাই ফলো করা উচিত, সবাইকে ওটা ফলো করতে হবে। আপনার কোনো রকম ডিফারেন্সিয়েশন থাকবে না, আমি একরকম করছি উনি একরকম করছেন, এই ব্যাপারটা যাতে না থাকে। যে একদম স্ট্যান্ডার্ড কি আছে সেটা নিয়েই আমি ডিসকাশন করব। আপনারা দেখে নিন, এটা আমার বানানো কোনো কিছু নয়, এটা কিন্তু উপর মহল থেকে, যে অথরিটি থেকেই সেট করে দেওয়া আছে যে এই এই যদি স্ট্যান্ডার্ড মেনটেন আপনারা করেন তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হবে এবং কোয়ালিটিটাও বজায় থাকবে। যেই কোয়ালিটির জন্য এত কিছু, যে সেগুলো সব কিন্তু কোয়ালিটি, এখন কিন্তু চাইছে যে কোয়ালিটিটা মেনটেন হোক। সেই কোয়ালিটির দিকে ফোকাস করেই কিন্তু আজকে এই ভিডিওটা করা। আপনারা দেখে নিন একবার বা শুনে নিন, তাহলে কিন্তু ব্যাপারটা আপনি জানেন, সবসময় করে আসছেন, তাহলে ওখানে কাজটা করার সময় আপনি কনফিডেন্সের সাথে কাজটা করতে পারবেন। দেখুন, আজকে এইটা নিয়ে আমরা ডিসকাশন করব। সেটা হলো যে এইচআইভি, সিফিলিস এবং হেপাটাইটিস বি যখন টেস্ট হয়, একটা প্রেগনেন্ট মায়ের যখন স্ক্রিনিং হয়, সেক্ষেত্রে আমাকে কি কি ফলো করতে হবে, কি কি মাথায় রাখতে হবে, বা পজিটিভ হলে আমাকে কি কি করা উচিত। সেটা হতে পারে পিএইচসিতে বা সাব সেন্টারে অথবা হেলথ ওয়েলনেস ক্লিনিকে অথবা কোনো বিএইচএসএনডি সেশনে যদি আপনি করেন সেখানেও। দেখুন কি বলেছে, কোনো একটা প্রেগনেন্ট মা আপনার পিএইচসিতে বা সাব সেন্টারে বা হেলথ ওয়েলনেস ক্লিনিকে অথবা আপনার ভিএইচএসএনডি সেশনে এলো, তখন কি করলেন আপনি? ডিউরিং ফার্স্ট ভিজিটে যখন এলো, তখন আপনি কিন্তু এনশিওর করুন যে তার রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে এবং মাতৃমা পোর্টালে রেজিস্ট্রেশন যে করেছে সেটা মাতৃমা পোর্টালে তুলে নিয়েছেন। এবার কি হলো, এবার হচ্ছে কি, প্রোভাইড প্রি টেস্টিং কাউন্সেলিং অ্যান্ড অবটেইন ইনফর্মড ভার্বাল কনসেন্ট। আপনি টেস্ট করলেন, আপনি তাকে পজিটিভ পেলেন, তাকে রেজিস্ট্রেশন করলেন। এইবার আপনি তাকে প্রেগনেন্সি টেস্ট করলেন, মানে প্রেগনেন্সি কনফার্ম করলেন যে প্রেগনেন্ট করলে আপনি প্রেগনেন্ট জেনে আপনি মাতৃমা পোর্টালে তাকে এন্ট্রি করে দিলেন, রেজিস্ট্রেশন করে দিলেন। এইবার হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে? যেটা বললাম, এইচআইভি, সিফিলিস এবং হেপাটাইটিস টেস্ট করবেন। আপনি কিন্তু টেস্ট করার আগে প্রি টেস্ট কাউন্সেলিংটা করুন, মানে আপনি তাকে বলুন যে আপনি তার জন্য কী কী টেস্টগুলো করতে চাইছেন, এতে কি হতে পারে, কিসের জন্য করার, বেনিফিট কী আছে, বেনিফিটের জায়গাটার উপর ফোকাস করুন, তাহলে সে কিন্তু একদম মানে নিজে থেকেই করতে চাইবে। জানান। এবার তার কাছ থেকে কিন্তু ভার্বাল কনসেন্ট নিন, রিটেন নয়, ভার্বাল ইনফর্মড ভার্বাল কনসেন্ট আগে জানান, দেন তাকে জিজ্ঞাসা করুন তাহলে আমি করছি, করতে পারি তো? আবার সে ডেফিনেটলি বলবে হ্যাঁ করুন। দেন আপনি স্টার্ট করুন। কি করলেন? আপনি প্রথমে ডুয়াল আরডিটি কিট, যেটা এখন পাওয়া যায়, ডুয়াল আরডিটি কিট যেখানে কিন্তু সিফিলিস এবং এইচআইভি টেস্ট হয় দুটোই, সেই ডুয়াল আরডিটি কিট নিলেন। আর হচ্ছে আপনি হেপাটাইটিস বি টেস্ট করার জন্য এইচবিএসএসজি যে আরডিটি টেস্ট কিট আছে সেই কিটটা নিলেন। এইবার এবার টাইম হচ্ছে আপনাকে রেজাল্ট দেখা। রেজাল্ট দেখলেন, দেখে আপনি স্ক্রিন রিয়াক্টিভ পেলেন, এখানে স্ক্রিনিংয়ে রিয়াক্টিভ পেলেন। হতে পারে শুধুমাত্র এইচআইভি রিয়াক্টিভ, বা দুটোই রিয়াক্টিভ, বা তিনটেই রিয়াক্টিভ, সেটা হতে পারে, অথবা যে কোনো একটা রিয়াক্টিভ হলো বা পজিটিভ হলো, সেটাও পেতে পারেন। যদি এইচআইভি রিয়াক্টিভ আপনি পান, তাহলে আপনি তাকে কিন্তু মাতৃমা এমসিপি কার্ড, যেটা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড প্রোটেকশন যে কার্ড, এমসিপি কার্ড যেটা আছে, সেই এমসিপি কার্ডে আপনি মেনশন করুন। কি মেনশন করবেন? রেফার টু SAICTC, এটা আপনি লিখুন, এই কথাটাই লিখবেন, রেফার টু
SAICTC। SAICTCর ফুল ফর্ম কি? স্ট্যান্ড অ্যালোন ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। স্ট্যান্ড অ্যালোন ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। এটা আপনি লিখুন এমসিপি কার্ডে। দেন সেই কার্ডটাকে কিন্তু ক্যাটেগরাইজ করুন, বা সেই প্রেগনেন্ট মাকে ক্যাটেগরাইজ করুন অ্যাজ হাই রিস্ক প্রেগনেন্ট ওম্যান। হাই রিস্ক যে রেজিস্টার আছে সেখানে কিন্তু মেনশন করুন, বা আপনি আলাদাভাবে ক্যাটেগরাইজ করে রাখুন, তখন মেনশন না করলেন ক্যাটেগরাইজ করে রাখুন। অ্যান্ড অ্যাসেস করুন আদার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে। হাই রিস্ক যে ফ্যাক্টরগুলো আছে যেগুলোর উপর ডিপেন্ড করে আপনি বলেন যে একটা প্রেগনেন্ট মা হাই রিস্ক, আপনি এবার অন্য রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করুন, তাই হিস্ট্রিগুলো নিতে থাকুন। এবং আপনি কি করবেন, যাতে বিপিএইচএনকে ইনফর্ম করুন, বিপিএইচএন যে ম্যাডাম আছেন তাকে ইনফর্ম করুন, ব্যাপারটা জানান। রিপোর্ট রিঅ্যাক্টিভ কেস ইন স্টেম রিপোর্টিং ফরম্যাট, এবং স্টেম রিপোর্টিং ফরম্যাটে আপনি এটার রিপোর্ট করুন। স্টেমের ফুল ফর্ম কি? সিস্টেম ফর ট্রিপল এলিমিনেশন মনিটরিং। সিস্টেম ফর ট্রিপল এলিমিনেশন মনিটরিং। এই যে রিপোর্টিং ফরম্যাটে আপনি রিপোর্ট করুন, না থাকলে আপনি ব্লক থেকে এই ফর্মটা আনিয়ে রাখুন এখনই। দেন আপনার কি কাজ? লিঙ্ক প্রেগনেন্ট ওমেন টু ইপিএমএসএমে। ইপিএমএসএমে যে ক্লিনিক হয় সেক্ষেত্রে কিন্তু সেখানেও আপনি লিঙ্ক করে নিন। এবার পালা হচ্ছে কাউন্সিলিং ফর টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট এইচআইভি সিফিলিস। এবার কাউন্সিলিং ফর ট্রিটমেন্ট ফর টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট ফর এইচআইভি। এবার আপনাকে যে এইচআইভি হলে তার এইচআইভি যদি হয় তার কী কী টেস্টগুলোর প্রয়োজন হতে পারে, ট্রিটমেন্ট কীরকম চলতে পারে, সেগুলো নিয়ে তাকে একটু কাউন্সিলিং করুন, জানিয়ে দিন। আর সিফিলিস যদি থাকে তাহলে স্পাউস এবং পার্টনারেও টেস্ট করতে হবে, সেটা আপনি ইনফর্ম করুন, বা আপনি মাথায় রাখুন যে টেস্ট করতে হবে, যেটা করে নিতে হবে। আর যদি হেপাটাইটিস বি হয় তাহলে ক্লোজ ফার্স্ট ডিগ্রি যে রিলেটিভস আছে, মা বাবা বা অন্য সন্তান, তার ফার্স্ট ডিগ্রি যে রিলেটিভস আছে তাদেরও টেস্টটা করান, মানে টেস্ট করানোর কথা বলুন। এটা গেল, মানে এই ব্যাপারে আপনি কাউন্সিলিং এবং ট্রিটমেন্ট সম্পর্কে আপনি তাকে জানান। 1 নম্বর গেল। তারপরে প্রসেস কি? এইচবি এসএসজি যদি পজিটিভ হয় তাহলে তার এমসিপি কার্ডে কী করবেন? লিখবেন পজিটিভ ফর এইচবি এসএসজি। তার ট্রিটমেন্ট কার্ডে পজিটিভ ফর এইচবি এসএসজি আপনি মেনশন করুন এমসিপি কার্ডে। আর যদি সিফিলিস হয় তাহলে সেক্ষেত্রে কি মেনশন করবেন? রিঅ্যাক্টিভ ফর সিফিলিস। এমসিপি কার্ডে লিখুন রিঅ্যাক্টিভ ফর সিফিলিস। আর যদি এইচবি এসএসজি পজিটিভ হয় তাহলে লিখুন পজিটিভ ফর এইচবি এসএসজি। সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই প্রসিডিওর। আপনাকে প্রথমে তাকে ক্যাটেগরাইজ করতে হবে হাই রিস্ক প্রেগনেন্ট ওমেন হিসেবে, আদার রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে হবে, বিপিএইচএনকে ইনফর্ম করতে হবে, স্টেম রিপোর্টিং ফরম্যাটে রিপোর্ট করতে হবে, দেন পিএমএসএমএ ইপিএমএসএমএ ক্লিনিকের সাথে তাকে লিঙ্ক করতে হবে, তাকে এইচআইভি সিফিলিস এবং এইচবি হেপাটাইটিস বি এগুলো সম্পর্কে আপনি তাকে টেস্ট এবং ট্রিটমেন্ট সম্পর্কে তাকে একটা কাউন্সিলিং করে দিন। গেল, এগুলো করলেন সবার ক্ষেত্রে সেম। করার পরে এবার যদি কিনা এইচআইভি পজিটিভ হয় তাহলে তার ক্ষেত্রে এনশিওর করুন যে SAICTC যে সেন্টার আছে তার সাথে যে লিঙ্কটা হয়েছে, বা তার ওখানে যে গেছে ওইখানে যে লিঙ্কেজটা আপনাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ ওখানে তিনি গেছেন এবং সেম ডেতে ওই কাজটা হয়ে গেছে। এবং হয়ে গেলে ওরা কি করবে? ওখানে ওরা আবার একটা টেস্ট করবে, কনফার্মেটরি টেস্ট করবে। টেস্টে যদি পজিটিভ পায় তাহলে তাকে কি করতে হবে? লিঙ্কেজ করতে হবে ART সেন্টারের সাথে। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যেখানে দেওয়া হয় সেই সেন্টারের সাথে সেম ডেতে লিঙ্ক করতে হবে। দেন র্যাপিড ART ইনিশিয়েশন, খুব ফাস্ট যাতে কিনা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি স্টার্ট হয়ে যায় সেটা ইনিশিয়েট করতে হবে। দেন ওখানে ইন্ডেক্স টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট আর যদি কিছু থাকে সেটা ওরা করবে। গেল একদিকে। যদি কিনা ওর ক্ষেত্রে এইচবি এসএসজি পজিটিভ হয় হেপাটাইটিস বি, তাহলে তাকে লিঙ্ক করতে হবে VHTC অথবা MTC সেন্টারে। BHTC কি? BHTC হচ্ছে ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার, MTC হচ্ছে মডেল ট্রিটমেন্ট সেন্টার। এটা করতে হবে কিভাবে? ভায়া EPMSMA অ্যাট 20 or 28 উইকস অফ জেস্টেশন। তার মানে কি, আপনি যদি এটা হয় তাহলে কিন্তু আপনাকে 20 থেকে 28 উইকস অফ জেস্টেশন এই পিরিয়ডের মধ্যে কিন্তু তাকে PMSMA ক্লিনিকের থ্রু দিয়ে ও কিন্তু ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট যে সেন্টার অথবা মডেল ট্রিটমেন্ট সেন্টার তার সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। যেটা কখন? 20 থেকে 28 উইকস অফ জেস্টেশন। তারপরে কি কাজ? তারপর হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে ম্যানেজমেন্ট স্টার্ট হবে প্রেগনেন্ট ওমেনের। রেফার টু ট্রিটমেন্ট অ্যালগোরিদম ফর ফাদার ম্যানেজমেন্ট। যে ট্রিটমেন্ট অ্যালগোরিদম যা আছে সেটা ওরা ফলো করবে, আপনার কাজ লিঙ্ক করে দেওয়া, দেন ওরা সেটা ফলো করবে। টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ পেশেন্টস অ্যান্ড ক্লোজ ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, তখন তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস বা যিনি পজিটিভ পেলেন তাদের কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট হলো।
পরেরটা যদি আপনাকে বলা হয় যে সিফিলিস রিঅ্যাক্টিভের ক্ষেত্রে কী করবেন, সিফিলিসের ক্ষেত্রে কিন্তু এনশিওর লিঙ্কেজ টু নিয়ারেস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, ডিএসআরসি। এই নিয়ারেস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি অথবা ডিএসআরসি, যেটা ডেজিগনেটেড এসটিআই অথবা আরটিআই ক্লিনিক, যেটা ডেজিগনেটেড এসটিআই অথবা আরটিআই ক্লিনিক, ডেজিগনেটেড এসটিআই আর আরটিআই ক্লিনিক, অথবা যে নিয়ারেস্ট যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আপনার জানা আছে সেটার সাথে কিন্তু আপনি তাকে কন্ট্যাক্ট করে দিন, লিঙ্ক করিয়ে দিন, তাকে ইনফর্ম করুন, জানান, যাতে সেখানে সাথে সে ইজিলি গিয়ে সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেগুলো আপনি এনশিওর করুন। নাও ট্রিটমেন্ট অফ প্রেগনেন্ট ওমেন উইথ 3 উইকলি ডোজেস অফ বিপিজি। বিপিজিটা কি? বিপিজিটা হচ্ছে বেনজাথিন পেনিসিলিন জি, বেনজাথিন পেনিসিলিন জি। এটা হচ্ছে 3 উইকলি কিন্তু এইটা ডোজ পায়, সেটা ওরা দেবে, ওটা ওদের রেসপন্সিবিলিটি, ওরা দেবে। আর ট্রিটমেন্ট অ্যালগোরিদম যা আছে সেই ট্রিটমেন্ট অ্যালগোরিদম ওরা ফলো করবে। আর পার্টনার টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট, তার সাথে পার্টনার যিনি আছেন তারও কিন্তু ট্রিটমেন্ট অ্যান্ড টেস্টিং হবে, সেটা কিন্তু ওরা এনশিওর করবে। এগুলো গেল। এবার এনশিওর ইনস্টিটিউশনাল ডেলিভারি ইন কনসালটেশন উইথ গাইনোকোলজিস্ট আর মেডিকেল অফিসার। এরকম কেস যদি হয় ডেফিনেটলি তাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে গাইনোকোলজিস্টকে দিয়ে অথবা মেডিকেল অফিসারকে দিয়ে, এটা কিন্তু ডেফিনেটলি এনশিওর করতে হবে। নাও ফলো আপ মাদার অ্যান্ড ইনফ্যান্ট, চেক ফর ট্রিটমেন্ট কমপ্লিশন আর লিঙ্কেজেস। তারপরে যখন ডেলিভারি হয়ে গেল, এবার ওই মাদার এবং ইনফ্যান্টের ফলো আপ হবে, তার সাথে ট্রিটমেন্ট কমপ্লিশন অথবা লিঙ্কেজ ওদের সাথে করবে, ট্রিটমেন্ট কমপ্লিশন হলো কিনা সেটাও কিন্তু আপনাকে ফলো আপে রাখতে হবে। এটা গেল। আর যদি নন রিঅ্যাক্টিভ হয়, যদি কোনো রকম কোনো রিপোর্ট নেগেটিভ, সবটাই নেগেটিভ, তাহলে কী হবে, ওয়েদার প্রেগনেন্ট ওমেন আইডেন্টিফাইড টু বি অ্যাট রিস্ক। যদি কিনা এটা নেগেটিভ বাট অন্যান্য যে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো আপনি জানতে চাইলেন, জেনে নিলেন, জানার পর দেখা গেল যে ওই মানুষটি অ্যাট রিস্ক, মানে অন্য কারণের জন্য তিনি হাই রিস্ক, অনেক কারণের জন্য হাই রিস্ক হতে পারে, সেগুলোতে পড়ছে, হাই রিস্ক পড়ছে। আগে দেখা গেলো অ্যাবর্শনের হিস্ট্রি আছে, আগে সিজার হয়েছে, বা ডায়াবেটিস, হাইপারটেনশন রয়েছে, কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে, এগুলো যদি থাকে তাহলে আপনি হাই রিস্ককে পেলেন। মেনশন নন রিঅ্যাক্টিভ, তাহলে আপনি কি করবেন, নন রিঅ্যাক্টিভ অ্যাট রিস্ক, নন রিঅ্যাক্টিভ অ্যাট রিটেস্ট অন এমসিপি কার্ড। আপনি মেনশন করুন নন রিঅ্যাক্টিভ বলে মেনশন করুন, নন রিঅ্যাক্টিভ ব্যাকটা রিটেস্ট অ্যান্ড অন এমসিপি কার্ড, এটা লিখুন। দেন ফলো আপ ফর রিটেস্টিং, পরে যখন আসবে ফলো আপ করুন এবং রিটেস্টিং আবার টেস্টটা করুন। নেগেটিভ পেলেন, অ্যাট রিস্ক যদি পান, যদি কিনা হাই রিস্কের পান, মানে আপনি এখানে নেগেটিভ পেলেন, এখানে কিন্তু নন রিঅ্যাক্টিভ পেলেন, কিন্তু ওর রিস্ক ফ্যাক্টর রয়েছে, ও রিস্কে রয়েছে, তাহলে আপনি তাকে কি নন রিঅ্যাক্টিভ লিখুন, কিন্তু রিটেস্ট বলে ব্র্যাকেটে মেনশন করুন। ফলো আপ ভিজিটে আসুক, আবার তাকে টেস্ট করুন। আর নট অ্যাট রিস্ক যদি হয়, কন্টিনিউ রুটিন এএনসি কেয়ার, অন্য রুটিন এএনসি কেয়ার যেগুলো আছে সেগুলো আপনি দিন। যদি সে রিস্কে থাকে যে এরকম কিছু হতে পারে, উইন্ডো পিরিয়ডে দেখা গেল রয়েছে, তখন তো আর আপনি পজিটিভ পাবেন না, তাই তাকে আবার কিন্তু সেকেন্ড টাইম রিটেস্ট করুন। রিটেস্ট ফর এইচআইভি, সিফিলিস অ্যান্ড হেপাটাইটিস বি ইন থার্ড টাইমেস্টারে কিন্তু আবার একটা রিচেকিং হবে অ্যাট দ্য স্ক্রিনিং ফ্যাসিলিটি অ্যান্ড ফর সিফিলিস অ্যাট দ্য লিভার রুম। কী বললো, আপনি থার্ড টাইমেস্টারে গিয়ে এইচআইভি, সিফিলিস অথবা হেপাটাইটিস বিটাকে স্ক্রিনিং করুন, স্ক্রিনিং ফ্যাসিলিটি যেটা আপনার আছে সেখানে করুন। আর লেবার রুমে গিয়ে ফর সিফিলিসে গিয়ে অ্যাট লিভার রুমে গিয়ে অ্যাট লিভারেও কিন্তু সিফিলিস অনেক সময় টেস্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার টেস্ট করা হবে সিফিলিস। গেল। এটা ছিল একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এই ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে, এইচআইভি, সিফিলিস এবং হেপাটাইটিস বি এর ক্ষেত্রে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে, দেখুন। HRBW আমি বলে দিয়েছি, হাই রিস্ক প্রেগনেন্ট ওমেন, ART অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, VHTC ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার, MTC মেডিকেল মডেল ট্রিটমেন্ট সেন্টার, DSRC ডেজিগনেটেড STI ও RTI ক্লিনিক, STEM সিস্টেম ফর ট্রিপল এলিমিনেশন মনিটরিং। আমি আগেই বলেছি, যারা খুব ইন্টারেস্টেড এগুলো সম্পর্কে জানার জন্য, নিজের নলেজটাকে আপগ্রেড করতে চান, তারা ডেফিনেটলি এগুলো জেনে নিন, পড়ে নিন। যাদের মনে হয় না ইটস ওকে ফাইন, আমি কমফোর্টেবল আছি আমার পজিশনে, দেন ইটস ওকে। In case of unavailability of dual RDT, use HIV single and a WBFT kit. যদি কিনা ডুয়াল পেয়ে যান তাহলে তো দুটো টেস্ট হয়ে গেল, আদারওয়াইজ সিঙ্গেল আপনি ইউজ করুন। বেনজাথিন পেনিসিলিন জি আমি মেনশন করেছি, এগুলো একটুখানি পড়ে নেবেন, তাহলে আপনি কিন্তু অনেকটা কনফিডেন্ট ফিল করবেন। নাও কি এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি অ্যান্ড রেসপন্সিবল পার্সন, মোবিলাইজেশন অফ প্রেগনেন্ট ওম্যানটাকে আপনি পেলেন, রিঅ্যাক্টিভ পেলেন, তাকে মোবিলাইজেশন, এটা কার রেসপন্সিবিলিটি, বা আপনার সেন্টারে তাকে আনা,
সেন্টারের থেকে আনা কোনো পজিটিভ কেসগুলো ওই জায়গায় রেফার করা, সেক্ষেত্রে কার রেসপন্সিবিলিটি? এটা আশা দিদিমণির রেসপন্সিবিলিটি। ওই মাকে যে টেস্ট করলেন, যে স্ক্রিনিং করলেন, কার রেসপন্সিবিলিটি? এএনএম এবং সিএইচও রেসপন্সিবিলিটি। অবটেন ইনফর্ম আওয়ার কনসেন্ট, প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিলিং অ্যাজ পার টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি তাকে ভার্বাল একটা কনসেন্ট নেওয়া, টেস্ট করার জন্য তাকে কাউন্সিলিং করানো, সেগুলো রেসপন্সিবিলিটি কার? এএনএম সিএইচওর। আর ফর রিঅ্যাক্টিভ প্রেগনেন্ট ওমেন ইনফর্ম বিএমওএইচ ফর সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রেফারেল। এটা কার কাজ? এএনএম এবং সিএইচও। এগুলো কিন্তু জেনে নিন, আপনারা অনেক সময় জানেন না কে কাকে বলবো, কী করবো, এটা কিন্তু জেনে নিন। আর রিঅ্যাক্টিভ প্রেগনেন্ট ওমেন যদি হয়, রিপোর্ট রিঅ্যাক্টিভ কেসেস অন স্টেম রিপোর্টিং ফরম্যাট। এটাও কিন্তু স্টেম রিপোর্টিং ফরম্যাটে জানানো, সেটা হচ্ছে এএনএম অথবা সিএইচও রেসপন্সিবিলিটি। সিফিলিস রিঅ্যাক্টিভ যদি হয়, লিঙ্কেজ টু নিয়ারেস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি টু এনশিওর অন স্পট ডোজেস অফ বিপিজি, বেনজোথিন পেনিসিলিন জি বললাম যেটা, সেটার ক্ষেত্রেও রেসপন্সিবল দুজনেই, এএনএম অথবা সিএইচও। যে নেন আপনার সুস্বাস্থ্য কেন্দ্রে, যে রেসপন্সিবিলিটি নেন তিনি নিতে পারেন, অথবা দুজনেই কিন্তু জানাটা উচিত। সিফিলিস রিঅ্যাক্টিভ যদি হয়, ইনফর্মিং ডিএসআরসি, সেটাও কিন্তু রেসপন্সিবিলিটি, তার সাথে কিন্তু বিপিএইচএনও একটা রেসপন্সিবিলিটি আছে। ফর সিফিলিস রিঅ্যাক্টিভ যদি হয়, সেক্ষেত্রে এনশিওর মেনটেনেন্স অফ রেকর্ড অফ টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাট ডিএসআরসি, সেটা কার রেসপন্সিবিলিটি? ডিএসআরসি কাউন্সিলিং আর বিপিএইচএন টু কোঅর্ডিনেট, সেখানে ডিএসআরসি যে কাউন্সিলর আছে তার কিন্তু রেসপন্সিবিলিটি, তার সাথে বিপিএইচএনও কোঅর্ডিনেট করবে। সিফিলিস রিঅ্যাক্টিভ কেস যদি হয়, এনশিওর অ্যাভেলেবিলিটি অফ বিপিজি অ্যান্ড টাইমলি অ্যাডমিনিস্ট্রেশন অফ বিপিজি টু প্রেগনেন্ট ওমেন, বিপিএইচএন অ্যান্ড ডিএসআরসি কাউন্সিলর যিনি, তার রেসপন্সিবিলিটি আন্ডার এমও সুপারভিশন, তার সাথে এমও সুপারভিশনে এটা হবে। আর যদি ফর এইচআইভি রিঅ্যাক্টিভ কেস, লিঙ্কেজ টু SAICTC অ্যান্ড ইনফর্মিং এনএসসিপি কাউন্সিলর, তার ক্ষেত্রে কে রেসপন্সিবল? এএনএম, সিএইচ এবং বিপিএইচএন। ফর হেপাটাইটিস বি পজিটিভ কেস, লিঙ্কেজ টু বিএইচটিসি এবং ইনফর্মিং বিএইচটিসি স্টাফ, কার রেসপন্সিবিলিটি? এটা কিন্তু বিপিএইচএন দিদিমণির রেসপন্সিবিলিটি। ফর এইচআইভি পজিটিভ প্রেগনেন্ট ওমেন, টেস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ক্লোজ ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, কার রেসপন্সিবিলিটি? বিপিএইচএন আর ফাংশনারিজ অফ বিপিএইচইউ। আর কি আইডেন্টিফাইং অ্যাট হাই রিস্ক প্রেগনেন্ট ওমেন, কার রেসপন্সিবিলিটি? এএনএম অথবা সিএইচওর। আর রিটেস্টিং অ্যাট হাই রিস্ক ওমেন অ্যাট থার্ড ট্রাইমেস্টার, এটা কার রেসপন্সিবিলিটি? এএনএম, সিএইচও, বিপিএইচএন। আর যদি লেবার রুমে সিভিলিস টেস্ট হয়, তার রেসপন্সিবিলিটি কে? লেবার রুম যে নার্স আছে তার। এবারে মনিটরিং অন এনসিপি কার্ড অ্যান্ড রেফারাল, কার রেসপন্সিবিলিটি? এএনএম এবং সিএইচওর। লিঙ্কিং রিঅ্যাক্টিভ প্রেগনেন্ট ওমেন উইথ এমও অন নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটি, এএনএম, সিএইচও, বিপিএইচএন, তিনজনের রেসপন্সিবিলিটি। অ্যাসিস্ট বিএমওচ ইন ইমপ্লিমেন্টেশন, কোঅর্ডিনেট অ্যান্ড ওয়ার্ক উইথ বিপিএইচএন, কার রেসপন্সিবিলিটি? ফাংশনারিজ অফ বিপিএইচইউ। Identification of pregnant women at risk pregnant women, ANM with the CHO responsibility. Follow up for institutional delivery, কার রেসপন্সিবিলিটি? ANM এবং CHO রেসপন্সিবিলিটি। দেখুন, ডেফিনেশন অফ হাই রিস্ক প্রেগনেন্ট ওমেন একটুখানি জেনে নিই। প্রেগনেন্ট উইথ কারেন্ট অর পাস্ট হিস্ট্রি অফ STI RTI যদি থাকে, দেন ফিমেল পার্টনার্স অফ HIV, হেপাটাইটিস বি অ্যান্ড সিফিলিস ইনফেক্টেড মেল, যদি সিফিলিস ইনফেক্টেড এরকম মেলের যদি আপনার যদি পার্টনার হয়, যে ফিমেল পার্টনার, তার কিন্তু যে মেল পার্টনার তার কিন্তু এইগুলোতে ইনফেক্টেড হয়েছিল। ওমেন ফ্রম হাই রিস্ক গ্রুপ সাচ অ্যাজ ফিমেল সেক্স ওয়ার্কার যদি হয়, তাহলে সে হাই রিস্ক। ফিমেল ইনজেক্টিং ড্রাগ ইউজার্স, যদি ফিমেল ইনজেক্টিং ড্রাগ ইউজার্স যদি হয়, তাহলে হাই রিস্ক। ফিমেল পার্টনার্স অফ হাই রিস্ক গ্রুপস অ্যান্ড ব্রাইড পপুলেশনস গেল। নাও হাই রিস্ক গ্রুপের কোনো ফিমেল সেই ব্রাইড ডেট পার্টনার, তাহলে তো রয়েছে হাই রিস্ক। অ্যাডিশনাল ফর সিফিলিস, এবং সিফিলিসের জন্য হাই রিস্ক আর কী কী হতে পারে? প্রেগনেন্ট উইথ এ হিস্ট্রি অফ রিপিটেড অ্যাবর্শন, স্টিল বার্থ, হিস্ট্রি অফ ডেলিভারি অফ প্রিম্যাচিওর বেবিস অর নিউনেটাল ডেথ, এইগুলো যদি হিস্ট্রি থাকে তাহলে কিন্তু সেটা সিফিলিসের জন্য কিন্তু এটা হাই রিস্কের মধ্যে পড়ছে। আর পয়েন্টস টু বি কেপ্ট ইন মাইন্ড, কী কী কথা আপনাকে কী কী জিনিস আপনার মাথায় রাখতে হবে। প্রেগনেন্ট ওমেন ইন এনসি, যদি এনসি চেকআপে আছে এরকম প্রেগনেন্ট ওমেন যদি হয়, এনশিওর স্ক্রিনিং অফ প্রেগনেন্ট ওমেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কিন্তু আপনি প্রেগনেন্টকে স্ক্রিনিং করুন, প্রেফারেবলি ফার্স্ট ট্রাইমেস্টারে প্রেফারেবলি। প্লেস অফ ডেলিভারি কোথায় করা উচিত? বেসিক এমার্জেন্সি অবস্টেটিক অ্যান্ড নিউবর্ন কেয়ার আছে, নর্মাল ফেসিলিটি আছে বা নর্মাল ডেলিভারি ফেসিলিটি আছে সেখানে। দেন কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেটিক অ্যান্ড নিউবর্ন কেয়ার ই প্রেগনেন্ট ওমেন আর হাই রিস্ক, যদি কিনা প্রেগনেন্ট ওমেন হাই রিস্ক হয় বা কোনো কোমরবিডিটিস থাকে, তাহলে কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেটিক অ্যান্ড নিউবর্ন কেয়ার প্রোভাইড করা হয়, সেখানে আপনাকে যেতে হবে। আর প্রেফারেবলি উইথ লোকেটেড নিকো অ্যান্ড
এসেন্সিও ইফ সিফিলিস রিঅ্যাক্টিভ, যদি সিফিলিস রিঅ্যাক্টিভ হয় তার ক্ষেত্রে কিন্তু এসেন্সিও অথবা নিকুর সাথে নিকু ফ্যাসিলিটি রয়েছে পাশেই, সেরকম জায়গায় কিন্তু আপনাকে যেতে হবে সিফিলিস রিঅ্যাক্টিভ হলে। আর যদি কিনা রিস্ক ফ্যাক্টর থাকে বা কোমরবিডিটিস থাকে, তাহলে আপনাকে কী করতে হবে, যে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক অ্যান্ড নিউবর্ন কেয়ার প্রোভাইড করা সেখানে যেতে হবে। আর যদি কিনা নর্মাল ডেলিভারির জন্য আপনি বেসিক ইমার্জেন্সি অবস্টেট্রিক অ্যান্ড নিউবর্ন কেয়ার আছে, ফেসিলিটি আছে, সেখানে গেলেই হবে। Encourage pregnant women to carry their NCP card always for the subsequent visit at all health facilities. Pregnant woman কে বলে দিন যেখানেই তুমি যাও না কেন, অবশ্যই করে হেলথ ফেসিলিটি যাও না কেন, তুমি এমসিপি কার্ডটা ক্যারি করবে। স্পাউস পার্টনার টেস্টিং শুড বি আন্ডারটেকেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। যে স্পাউস বা পার্টনারের টেস্ট কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল করাটা উচিত। চেক এমসিপি কার্ড ফর প্রেগনেন্ট ওমেন টু ডিটারমিন ইফ দ্য টেস্টিং ফর HIV আর সিফিলিস অথবা হেপাটাইটিস বি হ্যাজ বিন পারফর্মড। আপনি ভালো করে দেখে নিন, ডিটারমাইন করুন যে অবশ্যই করে ওর এই টেস্টগুলো হয়েছে কিনা। ইন অর্ডার টু অ্যাভয়েড রিটেস্টিং আনলেস শি ইজ অ্যাট রিস্ক অ্যান্ড রিকোয়ার রিট্রিটমেন্ট। যদি কিনা তার রিট্রিটমেন্টের প্রয়োজন হয় বা রিটেস্টিংয়ের প্রয়োজন হয় তবেই কিন্তু ওটা করুন, আদারওয়াইজ নো নিড। ফর ওমেন ইন পিএনসি, পিএনসি ওমেনদের ক্ষেত্রে কী করবেন, ফলো দ্য পোস্ট নেটাল চেক আপ অ্যান্ড ইনফ্যান্ট ইমিউনাইজেশন শিডিউল। প্রেগনেন্ট ওম্যান ছিল, তার থেকে ওগুলো করেছেন। যদি কিনা এবার পোস্টনেটাল মাদার হয় তার ক্ষেত্রে আপনি কি করবেন, সেটা কাদের ক্ষেত্রে স্পেশালি বলেছে, দিজ ইনস্ট্রাকশনস আর স্পেসিফিক্যালি ফর পজিটিভ রিঅ্যাক্টিভ কেসেস। পজিটিভ কেস, তার বাচ্চার ডেলিভারি হয়ে গেছে, তার মানে সে এখন পোস্টনেটাল মাদার হয়ে গেছে, তার ক্ষেত্রে কি কি করতে হবে। ফলো দ্য পোস্টনেটাল চেকআপ, পোস্টনেটাল চেকআপের যে আছে, যা যা রুটিনস আছে সেগুলো ফলো করুন। অ্যান্ড ইনফ্যান্টের ইমিউনেশন শিডিউলটা ফলো করুন, সেটা যাতে পায় সেটা এনশিওর করুন। চেক whether mother has continued to receive treatment and or is linked to the treatment facility. চেক করুন যে মাটা কন্টিনিউ ট্রিটমেন্ট রিসিভ করছে কিনা অথবা ট্রিটমেন্ট ফেসিলিটির সাথে লিঙ্কড আছে কিনা সেটা একবার জেনে নিন। চেক whether infant has received services as designated site থেকে সে ট্রিটমেন্টটা রিসিভ করেছে কিনা অ্যান্ড ইজ লিঙ্কড টু দ্য ট্রিটমেন্ট ফেসিলিটি, দ্য ট্রিটমেন্ট ফেসিলিটির সাথে লিঙ্কড আছে কিনা। Contact BPHN in case of any health complications or lack of linkages of mother, child or both. কন্ট্যাক্ট করুন সেই BPHN দিদিমণির সাথে যদি কিনা কোনো হেলথ কমপ্লিকেশনস আছে থাকে অথবা কোনো ল্যাক অফ লিঙ্কেজ থাকে, মা অথবা বাচ্চা বা বোতের মধ্যে কোনো লিঙ্কেজ নেই যদি হয় বা হেলথ কমপ্লিকেশন যদি থাকে, তাহলে অবশ্যই করে যে BPHN দিদিমণি আছে তাকে জানান। এই ছিল আজকের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আমি কমপ্লিটলি ডিসকাশন করলাম যে আপনি স্ক্রিনিং যখন করবেন হেপাটাইটিস, সিফিলিস তবে HIV, সেক্ষেত্রে আপনাকে কি কি স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে, কখন কি হলে আপনাকে কি রেসপন্সিবিলিটি নিতে হবে, সেটা কিন্তু ডিসকাশন করলাম কমপ্লিটলি। যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কিছু বলার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। ভিজিট রিলেটেড কোনো কোয়ারি যদি থাকে সেটা আমাকে জানাতে পারেন। ডেফিনেটলি আমাদেরকে যতটা হেল্প করার আমি করব। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই।